আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সপ্তাহান্তের আয়োজন আনন্দ সিমেন্ট মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি তথ্য প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি আবিষ্কার, উদ্ভাবন এবং বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখছেন, আবিষ্কার থেকে শুরু করে পেশাগতভাবে যারা উজ্জ্বল স্বাক্ষর রাখছেন, তাদের সাথে আমরা কথা বলি এবং তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি তারা কিভাবে এগোচ্ছেন, কিভাবে সামনে পথ তৈরি করছেন এবং সর্বোপরি এই দেশের জন্য সুনাম বয়ে আনছেন। আমরা আজ কথা বলতে চাই এই সময়ের তথ্য প্রযুক্তি নিয়ে, যেখানে আমরা আলোচনা করব সফটওয়্যার এবং হার্ডওয়্যার উভয় বিষয়ই। এই দুই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন SM রবিউল ইসলাম। তিনি কো-ফাউন্ডার অ্যান্ড MD ইম্পেলভিস্তা বাংলাদেশ, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন, সুদূর জার্মানি থেকে যুক্ত আছেন ইশরাত মাহবুব, RF অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, ইনফিনিয়ন টেকনোলজিস, জার্মানি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা এই আয়োজনে আসলে একেবারেই ঘরোয়া পরিবেশে তথ্য প্রযুক্তির নানা দিক নিয়ে একটু আলোচনা করতে চাই। যারা হয়তো বিষয়গুলো নিয়ে চর্চা করেন, যারা বিষয়ে যুক্ত আছেন, তারা হয়তো নানা বিষয়ে উপকৃত হতে পারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের মাধ্যমে। আমি শুরুতেই SM রবিউল ইসলাম আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই বাংলাদেশে একটা সার্বিক ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে। আমরা জানি আমাদের ইন্টারনেটের সহজলভ্যতা থেকে শুরু করে নানা বিষয় আমাদের জীবনে চলে এসেছে, যার মাধ্যমে আসলে আমরা বিভিন্নভাবে টেকনোলজিকে অ্যাডাপ্ট করছি এবং সামনে এগিয়ে যাচ্ছি। একটু জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশে বর্তমানে সফটওয়্যার বলি, হার্ডওয়্যার বলি, টেকনোলজিক্যাল যে প্রসেসটা চলছে, যে প্রক্রিয়াটা চলছে, সেখানে আসলে মূল প্রতিপাদ্য বিষয়টা কি, যদি আমার সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, ধন্যবাদ। সফটওয়্যারটা আমি বলি, সফটওয়্যারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যেভাবে সফটওয়্যার অ্যাডাপ্ট করছি আমাদের ডেইলি লাইফে, সেইখানে অনেক বড় ভূমিকা পালন করছে হচ্ছে এই মোবাইল ফোন। মোবাইল ফোন যখন এই আমাদেরকে একটা নেটওয়ার্কে আমাদেরকে কানেক্টিভিটিটা অন করে দিল, আমরা এখন ইন্টারনেটে যখন সংযুক্ত হয়ে গেলাম, তখন আসলে এটা আমাদেরকে নতুন নতুন অনেক ইনোভেশনের দিকে, নতুন নতুন অনেক মানুষকে সফটওয়্যারের মধ্যে নিয়ে আসতে হেল্প করলো এবং তাদেরকে ট্রেন করতে হেল্প করলো যে একটা সফটওয়্যার কি তারা না বুঝেই সফটওয়্যারটা ইউজ করছে। অনেকেই এখন বিকাশ ইউজ করছে, তারপরে ধরেন নগদ ইউজ করছে। হ্যাঁ, এই সমস্ত সফটওয়্যার, ফেসবুক ইউজ করছে। এই সমস্ত সফটওয়্যার কিন্তু এখন আমাদের দেশের মোরললেস হয়তো অনেক ইউজার আছে এবং তারা এটা ইউজ করতে করতে তারা সফটওয়্যারটা বুঝে ফেলেছে এবং তারা সফটওয়্যারটা যখন বুঝে ফেলেছে, আমাদের এখন সুবিধা হয়েছে যে অন্য অন্য সেক্টরে আসলে এই সফটওয়্যারে অটোমেট করতে, এবং তারাও বুঝতে পারে যে আমি যদি কোনো কিছু সফটওয়্যারের সাথে এনগেজ হই, তাহলে আমার এখানে ভুলটা কম হবে, আমার প্রসেসটা অটোমেট হবে। যেটা একটা বড় এক্সাম্পল হচ্ছে, আপনারা হয়তো আগে দেখেছেন যে আমাদের পাসপোর্ট ছিল, আমাদের ম্যানুয়াল প্রসেসে আমরা পাসপোর্ট পেতাম। একটা পাসপোর্ট পেতে আমাদের অনেক টাইম লাগতো এবং ওখানে অনেক ম্যানুয়াল ইন্টারভেনশনের কারণে আমাদের অনেক রকম প্রবলেম তৈরি হতো। কিন্তু এই প্রসেসটা যখন আমরা এই সফটওয়্যারে নিয়ে চলে আসা হয়েছে, তখন কিন্তু এই প্রসেসটা এখন অনেক স্মুথ হয়ে গেছে। এখন যার পাসপোর্ট সে তার ঘরে বসে অ্যাপ্লাই করে একটা পাসপোর্ট পেয়ে যাচ্ছে। সো সাধারণ জনগণের কাছে সফটওয়্যার এখন আর আসলে এরকম ডিফারেন্ট কঠিন কোনো বিষয় না। আমাদের মানুষরা, যেহেতু আমাদের এই 17 কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই যেহেতু আমাদের এই গ্রামে থাকেন, তো তারা আসলে এই সফটওয়্যারটা শুনলে বা এই আইটি শুনলে হয়তো একটু আগে যেটা বুঝতো না, এখন যতটুকু না বুঝেও কিন্তু তারা কিন্তু এই আমব্রেলার মধ্যে চলে এসেছে, তারা অটোমেশনের মধ্যে চলে এসেছে। তাদেরকে আমরা এই কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসতে পেরেছি। এখন এই কানেক্টিভিটি নিয়ে আসার পরে যেটা হয়েছে, সফটওয়্যারটা এখন হচ্ছে যে একটা কানেকশন অফ ইন্টারনেট। আমরা যখন সব কিছুকে ইন্টারনেটে কানেক্ট করে ফেলেছি, তখন এখানে আসলে অনেক নতুন নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে এবং তৈরি হয়েছে। তো আমাদের একটা হচ্ছে আমাদের ইন্টারনেটে এখন যদি কোনো ডিভাইস যখন ইন্টারনেটে কানেক্ট হয়, তখন সে আসলে অনেক ডেটা প্রডিউস করে। অনেক ডেটা যখন প্রডিউস করে, তখন সফটওয়্যারকে আসলে ইন্টেলিজেন্স হতে হয়। সো ওই পার্টটা ধরেন আমরা যারা এই প্রযুক্তি ফিল্ডে যারা কাজ করি, আমাদের ছেলেরা, মানে আমাদের যারা জনবল এই প্রযুক্তি ফিল্ডে কাজ করে, ওই ফিল্ডে নিয়ে আমরা কাজ করি ব্যাক এন্ডে। ওইখানে হয়তো কিছু কমপ্লেক্সিটি আছে, কীভাবে কাজ করব, কীভাবে আমি মেশিনটাকে লার্ন করাবো। কিন্তু যারা ইউজার, তাদের জন্য কাজটা হবে অনেক ইজি। মানে ইজি বলতে এরকম যে আমি এখন একটা অ্যাকাউন্ট ওপেন করব। আমি যদি একটা বিকাশে একটা অ্যাকাউন্ট ওপেন করতে চাই, তাহলে, বা আমি যদি নগদে একটা অ্যাকাউন্ট ওপেন করতে চাই, আমি জাস্ট আমার আইডি কার্ডের ফটো তুলে দিচ্ছি, আমার ছবিটা দিয়ে দিচ্ছি, আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। এই প্রসেসটা অটোমেট হয়ে গেছে। আগে আমাকে একটা হয়তো 10 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার ফর্ম ফিল আপ করতে হতো, কোথাও যেতে হতো ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে। তো আমি যত মানুষকে আগে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে
যত মানুষকে আমি এনগেজ করতে পারছিলাম, আমি কিন্তু এখন অনেক বেশি মানুষকে কাভার করতে পারছি বিকজ অফ এই অটোমেশন, বিকজ অফ এই এই লার্নিং, মেশিন লার্নিং, যে আমার ছবি দেখেই বুঝে ফেলতেছে যে এটা আমি। তো এইটাতে যেটা হচ্ছে যে আমাদের যেটা বললাম যে নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে, আমাদের কাজের ক্ষেত্র মানে আমাদের কাজের ফিল্ড বাড়তেছে, আমাদের যারা ছেলেমেয়েরা তারা এই এই নতুন নতুন যে চ্যালেঞ্জেসগুলো আছে, নতুন নতুন যে ইনোভেশনগুলো আছে, এই ইনোভেশন নিয়ে আমাদের ছেলেমেয়েরা কাজ করতেছে। আবার আমাদের যে সমস্ত জনগণ যারা আসলে সফটওয়্যারটা বুঝে না, তাদের জন্য আমরা এমন করে ইজি করে প্রেজেন্ট করতেছি যাতে করে সে ইজিলি একটা সফটওয়্যার অ্যাডাপ্ট করতে পারতেছে এবং অ্যাডাপ্ট করতেছে। এতে করে আমার সফটওয়্যারের ইউজার্স বাড়তেছে এবং এইখানে অধিক সংখ্যক জনবল কাজের সুযোগ পাচ্ছে। এবং আমি যদি একটু সহজ করে বলি, এবং এটা মনে হয় খুব সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই সেবা সংক্রান্ত বিষয়। একেবারেই জনগণ যে সেবাটা সরকারের কাছ থেকে পায় বা বিভিন্ন বিভিন্ন মানুষের কাছ থেকে পায়, অর্থাৎ সেবা সংক্রান্ত বিষয়েই মনে হয় ব্যবহারটা বেশি বাড়ছে। যদিও অন্যান্য ক্ষেত্র, তথ্য প্রযুক্তি হতে পারে, সামরিক প্রযুক্তি হতে পারে, স্পেস হতে পারে, সেগুলো তো হয়তো বাড়ছে। কিন্তু আপনি যেভাবে বলছেন, আমার কাছে মনে হচ্ছে এটা যেহেতু প্রতিনিয়ত মানুষের ব্যবহার, আপনি অর্থ লেনদেনের কথা বললেন মোবাইলের মাধ্যমে, আপনি পাসপোর্টের কথা বললেন। আমি ছোট্ট করে বলতে চাই, আমি কয়েকদিন আগেও পাসপোর্ট করেছি এবং সিস্টেমটা খুবই চমৎকার। এর আমি যেমন কম্পিউটারে করেছি, আবার কিন্তু আমার পাসপোর্টটা কোন পর্যায়ে আছে, অর্থাৎ ট্র্যাক আমি করতে পারছি আমরা। রাইট, আমি ঘরে বসে সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি যে এটা আসলে আমার পাসপোর্ট এখন কোন পর্যায়ে আছে। Right. তো এই সেবা সংক্রান্ত বিষয়গুলোকেই আপনি নিশ্চয়ই সামনে আনছেন এবং এইগুলোই হয়তো আমাদের প্রযুক্তির বা তথ্য প্রযুক্তির বর্তমান ট্রেন্ড। আমি একটু পরে আপনার কাছে আসি, আবার আমি একটু ইশরাত মাহবুবের কাছে আসি। ইশরাত মাহবুব সুদূর জার্মানি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। একটু আপনার কাছে টেকনিক্যাল প্রশ্নে যাওয়ার আগে একটু জানতে চাই, আপনি এখন জার্মানিতে আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন। একটু জানতে চাই যে আপনার জীবনের জার্নিটা, মানে আপনি কিভাবে আসলে কোন পথে আসলে জার্মানির মতো একটা দেশে যে নিজেকে একটা কোম্পানিতে এই জায়গায় আবিষ্কার করলেন বা প্রতিষ্ঠিত করলেন, আপনার এই গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ধন্যবাদ। আমার জার্মানিতে এসে এখন যেই প্রফেশনে আমি আছি অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এই টোটাল জার্নিটাই আমার কাছে মনে হয় এটা একটা অন্যরকম টপিক। এই কারণে যে আমি বাংলাদেশ থেকে যখন আসি, আমি বুয়েট থেকে আর্কিটেকচারে গ্রাজুয়েশন করে আসি এবং জার্মানিতে এসে আমি কিছুদিন অ্যাজ এন আর্কিটেক্ট কাজও করি। কিন্তু আমার একটা ফিলিংস আসে যে জার্মানির মতো দেশে আসলে সবচেয়ে বেশি অপরচুনিটিটা আসে তখনই যখন আমি টেকনিক্যাল ফিল্ডে যাব। সো এটা একটা বিশাল এন্ডলেস অপরচুনিটির জায়গা যখন কেউ টেকনিক্যাল ফিল্ডে, টেকনিক্যাল প্রফেশনে মুভ করতে পারে। তো সেই পয়েন্ট থেকে আমি আমার পুরোপুরি ক্যারিয়ার মুভ করি। আর্কিটেকচার থেকে একদম ক্রিয়েটিভ ফিল্ড থেকে পুরোপুরি টেকনিক্যাল ফিল্ডে চলে যাই। আমি এখানে এসে আবার নতুন করে ব্যাচেলার থেকে স্টার্ট করি। আমার ল্যাঙ্গুয়েজ শেখা লাগে, জার্মান ভাষা শেখা লাগে, কারণ ব্যাচেলারে ইংলিশে কোনো কোর্স তখন ছিল না আমি যখন করি। তো সেখান থেকে আসলে আমার জার্নিটা শুরু একদম স্ক্র্যাচ থেকে। এবং এখানে আমি বলবো যে টেকনিক্যাল ফিল্ডে আসলে অনেক বেশি অপরচুনিটি, যদিও এটা একটা অনেকটা মেল ড্রিভেন ফিল্ড। সেই কারণেই আবার মেয়েরা যারা স্বপ্রণোদিতভাবে খুবই মোটিভেটেড হয়ে কাজ করে তাদের জন্য অনেক সুযোগ থাকে। তো আমি যখন এখানে পড়াশোনা শুরু করি, এখানকার পড়াশোনার স্ট্রাকচারটাই এমন ছিল, খুব আর্লি স্টেজ থেকে আমাদের ইন্ডাস্ট্রির সাথে ইন্টিগ্রেটেড করে দিত। তো আমি যখন প্রথম কয়েকটা সেমিস্টারের পর ফোর্থ সেমিস্টারের দিকে আমাদের একটা ম্যান্ডেটরি ইন্টার্নশিপ সেমিস্টার ছিল ফর 6 মান্থস লং। তো তখন থেকেই আসলে আমি এখন যেই কোম্পানিতে আছি তখন থেকে আমাদের আসলে আমার জার্নিটা এখানে স্টার্ট হয়। আমি এখানে অ্যাজ এন ইন্টার্ন 6 মাস কাজ করি এবং এখানকার যে ইউজুয়াল স্টুডেন্টরা যেটা করে পড়াশোনার পাশাপাশি, শুধু পড়াশোনাই করে না, ওরা বিভিন্ন রকম কাজ করে। আমরা এটাকে স্টুডেন্ট জব বলি। তো স্টুডেন্ট জব বিভিন্ন ধরনের হতে পারে। সবচেয়ে বেস্ট হয় হলো আমি যেই ক্যারিয়ারের সাথে যুক্ত হতে চাই সেই রিলেটেড একটা কাজ যদি আমি স্টুডেন্ট হিসেবে শুরু করতে পারি। তো আই ওয়াজ ভেরি লাকি। তো আমার ইন্টার্নশিপের পর আমি পার্ট টাইম হিসেবে এই কোম্পানিতে অ্যাজ এ স্টুডেন্ট স্টার্ট করে দিই। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো অ্যাজ এ স্টুডেন্ট খুব আর্লি স্টেজ থেকে আমি বুঝে যাই যে ইন্ডাস্ট্রিতে আসলে কি ধরনের স্কিল লাগবে, কোন ধরনের স্কিল আমার ডেভেলপ করতে হবে, অর
বিভিন্ন ধরনের কাজের ডিরেকশন আছে। আমি আসলে কোন ডিরেকশনে আমি যেতে চাই। অনেক সময় দেখা যায় যে আমরা তো সিলেবাসে অনেক কিছু থাকে, আমরা সব পড়ি। কিন্তু আস্তে, আস্তে আমরা যখন স্পেশালাইজেশন এর দিকে আগাই, একেকজনের আসলে একেক ধরনের ফিল্ডে তার কাজ করার আগ্রহটা জন্মায়। তো তখন যেটা হয় খুব ওই সময়টা থেকেই আমরা ডিসাইড করে ফেলতে পারি যে হ্যাঁ, আমি আসলে এই ডিরেকশনটায় যাবো। আমার এই ফিল্ডটায় কাজ করতে ভালো লাগতেছে। আমার হয়তো এটা করতে ভালো লাগতেছে না। আমি আমি তখন জেনে গেলাম যেটা আমার করতে ভালো লাগতেছে না। I can switch. তো আমি আসলে এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে গেলাম এবং আমার পুরা ব্যাচেলর লাইফে যতদিন না পর্যন্ত আমি থিসিস কমপ্লিট করি, একদম শেষ দিন পর্যন্ত আমি অ্যাজ এ স্টুডেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে ছিলাম। দেন বেসিক্যালি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরের দিন থেকেই আমি জয়েন করি। বাহ, খুবই খুবই চমৎকার আহ, আপনার আপনার ক্যারিয়ারের জার্নিটা। একটু ছোট্ট করে জানতে চাই, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, ইনফিনিয়ন টেকনোলজিস জার্মানি, যে প্রতিষ্ঠানে কাজ করছেন, এখানে খুব সম্ভবত আপনারা সেমি কন্ডাক্টর বা এই ধরনের প্রযুক্তি পণ্য বা বিষয়গুলো মনে হয় আপনারা উৎপাদনের সঙ্গে যুক্ত আছেন। Exactly. এই বিষয়গুলো আসলে কি এবং এই বিষয়গুলো কিভাবে কাজ করে বা মানুষ ব্যবহার করে আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। এটা একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। তো আম, সহজ ভাষায় বলতে গেলে এটা হলো বিভিন্ন রকম চিপস, যে ইলেকট্রনিক চিপস দিয়ে আমরা ইলেকট্রনিক ডিভাইস গুলো তৈরি করি। আপনি ইন্টারনেট যদি ঘাটেন তাহলে এই ধরনের কথা আসবে যে এটা হলো ব্রেইন অফ দ্য ইলেকট্রিক্যাল ডিভাইস অর হার্ট অফ দ্য ইলেকট্রিক্যাল ডিভাইস, এই টাইপের। এটা বলার জন্য বলা যে আসলে এগুলার সমন্বয় দিয়ে আমরা বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস গুলো তৈরি করি। ফর এক্সাম্পল এখনকার নতুন স্মার্টফোন, স্মার্ট টিভি, ইভেন অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে, গাড়িতে প্রচুর ইউজ হয়। তো এরকম পুরা আমরা যেই কমপ্লিট প্যাকেজটা দেখি তার পিছনে আসলে প্রচুর ইন্টিগ্রেটেড সার্কিট, চিপস এগুলো থাকে এবং আমরা বেসিক্যালি ডিজাইন, ফ্যাব্রিকেশন, এই কোম্পানিগুলো যারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির কোম্পানি যেগুলা, তারা আসলে এগুলো করে। সবচেয়ে বেশি রিনোন যে কোম্পানিটা আমার মনে হয় যেটা সবাই চিনে, ফর এক্সাম্পল ইন্টেল। তো এরকম অনেক কোম্পানি আছে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। সো যে কোনো ডিভাইস আপনার আশপাশে যে কোনো ডিভাইস এখন থাকুক, সেটার ভিতরে অনেক সেমিকন্ডাক্টর চিপস আছে, ইন্টিগ্রেটেড সার্কিট আছে। সো এটা একটু খুব সহজ বাংলায়। বুঝতে পারলাম যে আসলে আপনার আপনার কাজের পরিধির যে বিষয়টি, আমরা আরও আপনার কাছ থেকে গল্প শুনবো। আপনারা যে যে ধরনের যন্ত্রপাতি তৈরি করছেন সেগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে, কিভাবে আগামীতে পরিবর্তন আসবে, সেগুলো আপনার সাথে আলোচনা করবো। আমি একটু স্টুডিওতে ফিরছি রবিউল ইসলামের কাছে। রবিউল, আপনি খুব চমৎকার করে তুলে ধরেছেন যে বর্তমান সময়ের যে ট্রেন্ড আমাদের যে প্রযুক্তি ব্যবহারের, তো এই ট্রেন্ড তো বেশিরভাগ ক্ষেত্রেই সেবা সংক্রান্ত ট্রেন্ডের কথা আপনি বললেন। আমরা এখন যেখানে আছি, যে জায়গায় আছি, সেখানকার চাহিদা কি এই সেবা কেন্দ্রে কি, নাকি আরও কিছু বিষয় আছে? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, সো আমরা গুড কোশ্চেন। সো এইখানে যেটা হয় যে আমাদের যে চাহিদাটা আসলে সীমাবদ্ধ থাকে না। যেমন ধরেন হচ্ছে আমি হয়তো ই কমার্সে আমি কিছু একটা পণ্য কিনছি। সো আমার হয়তো একটা এক্সপেকটেশন থাকে যে আসলে আমি এই সময়ে কি পণ্য কিনবো, সো আমার জন্য ইজি করে দেওয়া, মানে ই কমার্স যেন বুঝতে পারে আমি এখন কি কিনতে এসেছি। সো আমার যে বাইং হ্যাবিট, আমার যে বাইং প্যাটার্ন, এই প্যাটার্নটা দেখে ই কমার্স ও নিজেই আমাকে সাজেশন করবে যে এই প্রোডাক্ট আমার এখন লাগতে পারে। সো আমি শুধু ওখান থেকে সিলেক্ট করবো, আমি এত বড় টাইপ করবো, এত কিছু করবো না। সো এই যে আমি এতদিন ধরে হয়তো আমি বাজারে গিয়ে কেনাকাটা করতাম, আমি হয়তো এখন থেকে আমি এই বিশেষ করে কোভিড আমাকে আরও বেশি শিখিয়েছে এই ডিজিটাল এজ হতে। আমি এখন ঘরে বসেই একটা আমার যে পণ্যটা লাগবে আমি কিনে ফেলছি। সো এটা কিনতে আমি যখন আবার বাইরের একটা ই কমার্স থেকে কিনছি, আমি তখন দেখছি যে ওই ই কমার্সটা আমাকে অনেক হেল্প করতেছে আমার পণ্যটা খুঁজে পেতে, কিন্তু আমার ই কমার্স, আমার দেশের যে ই কমার্স, সেটা আমাকে ওইভাবে হেল্প করছে না। তার মানে যে ওই ই কমার্সের যে লার্নিংটা আছে, যে মেশিন লার্নিংটা আছে, সেটা আমার ই কমার্সের মধ্যে এখনও ওইভাবে আসেনি বা আসতে শুরু করেছে। সো আমার এক্সপেকটেশন কিন্তু বেড়েছে যে আমার জন্য জিনিসটাকে আরও অ্যাজ এ ইউজার, আমার জন্য জিনিসটাকে আরও সহজ করে দেওয়া, যেন আমার বাইং প্যাটার্নটা দেখে ই কমার্স আমাকে হেল্প করতে পারে আমি কী করতে চাই, কী কিনতে চাই। সে এই যে একটা ডিমান্ড বাড়ছে। আবার ধরেন আমি সকাল 10টার সময় যদি আমি উবার অন করি, তখন সকাল 10টার সময় উবার বুঝতে পারে যে আমি আসলে এই সময় আমি কোথায় যাই। আমার ট্রাভেল একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন আমি যদি রেগুলার উবার ইউজ করি, উবার কিন্তু আমাকে ওই অটো সাজেশনের মধ্যে নিয়ে আসে, আমাকে টাইপ করতে হয় না। ও দেখায় এই 2-3টা অপশনের মধ্যে থেকে আমি জাস্ট একটা প্রেস করে সিলেক্ট করে ফেলি, আমাকে নিয়ে চলে যায়। সো ওই উবার একটা
ইন্টারন্যাশনাল সফটওয়্যার, ওইটা ইউজ করে আমার দেশের যে ইউজার সে কিন্তু এটা ইউজ করছে, সে এই এক্সপেকটেশনটা আসে যে আমার দেশীয় যে সফটওয়্যারগুলো তৈরি হচ্ছে সেখানে এই বিহেভিয়ারটা থাকুক, যাতে করে আমি সেম এক্সপিরিয়েন্সটা এখান থেকে পাই। তার মানে অ্যাজ এ যাদেরকে আমরা এই টেকনোলজি ইউজ টু হতে শেখালাম, তাদের এক্সপেকটেশন কিন্তু বেড়ে যাচ্ছে এবং তারা আমাদের সফটওয়্যারকে কম্পেয়ার করতেছে ইন্টারন্যাশনাল সফটওয়্যারের সাথে। কারণ সফটওয়্যার লোকাল বলে কিছু নাই, কারণ আমি যখন ইন্টারনেটে আসি তখন আমি আসলে ইন্টারন্যাশনাল। সো এই এক্সপেকটেশনগুলোকে, আমাদের ইউজারের এক্সপেকটেশনগুলোকে মিট করার জন্য আমাদের কোম্পানিগুলোকে অনেক ইনোভেটিভ হতে হচ্ছে। ওকে, এই ইনোভেটিভ হয়েই মানে এইটা হচ্ছে ট্রেন্ড, যে আমি যদি ইনোভেটিভ না হই তাহলে আসলে এই বিজনেসে আমি টিকে থাকতে পারবো না। সো আই হ্যাভ টু বি ইনোভেটিভ অলওয়েজ। সো যেটা এবং কম্পিটিশনটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে, রাইট। সো যে কারণে আসলে আমরা অলওয়েজ, হয়তো আমি একই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি কিন্তু অলওয়েজ আমি ওই প্রোডাক্টের ডিফারেন্ট ফিচার তৈরি হচ্ছে। আগে হয়তো একটা ইউজারকে 3টা ইনপুট দিতে হতো, এখন হয়তো ইউজার সেখানে একটা ইনপুট দেয়। আগে হয়তো ইউজার শুধু টাইপ করতো, এখন ইউজার সেখানে ভয়েস দিয়ে বলে। সো এক্সপেকটেশনটা কেমন আমি বলি, ধরুন আমার বড় মেয়ে, তার বয়স হচ্ছে 9, সে গুগলে ইউজুয়ালি নর্মালি টাইপ করে না, সে অলওয়েজ ভয়েস দিয়ে সার্চ করে। আচ্ছা, সে ভয়েস দিয়ে সার্চ করতে করতে সে একদিন ভাত খাচ্ছে আর সার্চ করতেছে, তো তখন তার ওই যে সার্চটা কাজ করছে না, বিকজ তার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক করে শুনতে পাচ্ছে না। তখন তার এক্সপেকটেশন হচ্ছে যে আচ্ছা আমি ভাত খাচ্ছি, কথা বলতেছি, সেই কথা তো তুমি বুঝতে পারো, আমাদের ছোট মেয়ে 5 বছর বয়স, ও বুঝতে পারে, তাহলে এই যে গুগল ও কেন বুঝতে পারতেছে না? মানে বিকজ অফ ওর রেগুলার টোনে যখন কথা বলে তখন সার্চটা খুব পারফেক্টলি সার্চ রেজাল্টটা দেয়, কিন্তু সে যখন একটু তার ভয়েসটা যখন ডিস্টর্টেড হয় তখন আর গুগল ওই রেজাল্টটা দিতে পারে না। তাহলে তার এক্সপেকটেশন হচ্ছে যে আমার ভয়েস যদি চেঞ্জ হয় তাহলেও যেন রেজাল্টটা আসে, কারণ আমার ভয়েস তো তুমি বুঝতেছো, আয়রা বুঝতেছে যার বয়স 5 ইয়ার্স, ও বুঝতেছে, তাহলে গুগল কেন বুঝতেছে না? সো এই যে দেখেন এক্সপেকটেশনটা কীভাবে তৈরি হচ্ছে, যে ছোটো একটা বাচ্চা ওর কীরকম একটা প্রিসিশন চাচ্ছে একটা সিস্টেমের কাছ থেকে, একটা টুলের কাছ থেকে, যে এই লেভেল অফ পারফেকশন টুলের থাকতে হবে। একটা মানুষ বুঝতে পারলে একটা টুলও বুঝতে পারবে। তার মানে এক্সপেকটেশনটা তৈরি হচ্ছে যে আমাদের টুলগুলা বা আমাদের সিস্টেমগুলা আরও স্মার্ট হবে, যাতে করে তারা আসলে যে সমস্ত ইউজারকে আমরা নিয়ে আসতেছি তাদেরকে এরা বুঝতে পারে যে তারা কি চায়, তারা কীভাবে কী করতে চায়। তার মানে আমরা যদি এই বাজারে যদি টিকে থাকতে চাই বা যদি আসলে আপগ্রেড করে আমাদের যে দেশীয় যে সকল সফটওয়্যার বা টেকনোলজির মধ্যে আনতে চাই, তাহলে আমাদেরকে আসলে ওই মানেই পৌঁছাতে হবে, তার কোনো বিকল্প নেই। আমি একটু আবারও আসবো আপনার কাছে, আমি একটু ইরশাদ মাহবুবের কাছে আরেকবার আসি। ইরশাদ মাহবুব, আপনি চমৎকার করে বলেছেন, আপনার জার্নির কথা আমরা শুনেছি, আপনার কাজের পরিধির কথা আমরা শুনেছি। একটু জানতে চাই, এই যে আপনার সেমি কন্ডাক্টরের যে কাজগুলো, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন ইনফিনিয়ন টেকনোলজিসে, এই কাজগুলোতে যে ধরনের প্রযুক্তি পণ্য আপনারা তৈরি করছেন, এগুলো কি তৃতীয় বিশ্বের দেশগুলোতে তৈরি হয়? মানে বাংলাদেশের মতো দেশগুলোতে কি এই ধরনের প্রতিষ্ঠান কাজ করে, এবং কাজ করলে তার ফিউচারটা কেমন? তৃতীয় বিশ্বে এরকম কোম্পানিজ আমি এখনো দেখি নাই, বাট এশিয়াতে প্রচুর। এশিয়ার কথা যদি বলি, তাইওয়ান, সাউথ কোরিয়া, জাপান, চায়না, এগুলো কিন্তু অলরেডি সেমিকন্ডাক্টর বিজনেসে লিডিং পজিশনে আছে, কিন্তু স্যাডলি আমাদের সাউথ এশিয়াতে এটা আসে। তো আনার জন্য আসলে, যেহেতু এটা একটা বিশাল চেইনের মতো, এই ইন্ডাস্ট্রিটা একটা বিশাল চেইনের মতো, এটা ডিজাইন করতে হবে, এটা একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লাগবে, দেন এটা একটা ডিজাইন ডেভেলপমেন্ট করতে হবে, তারপর এটা ফ্যাব্রিকেশন করতে হবে। এটা একটা বিশাল চেইন, এবং এটার জন্য যেটা করতে হবে যে এটা আসলে গভর্নমেন্ট লেভেল থেকে অনেক পলিসি মেকিং অনেক স্ট্রং হতে হবে, এবং এটার ফেভারে যেতে হবে। এবং প্রথমত যারা গভর্নমেন্ট লেভেলে আছে, যারা পলিসি মেকিং পজিশনে আছে, তাদেরকে অ্যাওয়্যার হতে হবে যে আমরা বাংলাদেশকে এরকম একটা ইন্ডাস্ট্রিতে আমরা আরো স্ট্রেংথ দিতে চাই, এবং সেটার জন্য তখন আমাদের কাজ করতে হবে। আনফরচুনেটলি এখনো শুরু হয় নাই, কিন্তু আমার হিসেবে বাংলাদেশের লট অফ অপরচুনিটিজ আছে, কারণ প্রথমত আমাদের লেবার কস্ট লো, আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট লো। আমরা যদি আসলে প্রথমত ফ্যাব্রিকেশন গুলো যদি বাংলাদেশে আনা যায় বড় কোম্পানির, তাহলে কিন্তু জিনিসটা স্টার্ট করা যায়।
কারণ এরকম অনেক বড় বড় কোম্পানি আছে যাদের ফ্যাব্রিকেশনটা হয়তো অন্য দেশে। তো বাংলাদেশ যেহেতু ফর এক্সাম্পল গার্মেন্ট সেক্টরে ভালো করতেছে, মেডিসিন সেক্টরে ভালো করতেছে, আমার হিসাবে এভাবে যদি যারা পলিসি মেকিং এ আছে তারা যদি এই ব্যাপারটায় আস্তে আস্তে রিয়েলাইজেশন করতে পারে যে এটা একটা হিউজ মার্কেট এবং আমরা কেন নিজেরা এটা আস্তে আস্তে ডেভেলপ করতে পারি না, এটার ডেফিনেটলি অনেক সুযোগ আছে। মানে আমার না, হিসাবে আপনি ঠিকই বলেছেন যে আসলে এই আমরা জানি যে পূর্ব এশিয়াতে দেশগুলো জাপান, দক্ষিণ কোরিয়া তারা হয়তো এগিয়েছে এই প্রযুক্তির ক্ষেত্রে আর কি। এটা একটা হাইটেক প্রযুক্তির বিষয়ে আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে এবং আমরাও হয়তো একসময় এগোতে পারি। আমাদের যেহেতু আরও কিছু অপরচুনিটি আছে, নিশ্চয়ই হয়তো বাংলাদেশেও একসময় এই ধরনের বিষয়গুলো ডেফিনেটলি হতে পারে। আমি আবারও আপনার কাছে আলোচনায় ফিরবো। আমি এই পর্যায়ে একটু এস.এম. রবিউল ইসলামের কাছে আরেকবার আসি। আপনি খুব চমৎকারভাবে আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার, সফটওয়্যারের ব্যবহারের প্রয়োজনীয়তা, সেবা সংক্রান্ত বিভিন্ন খাত এবং বর্তমান যে ট্রেন্ড সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। একটু জানতে চাই, এই যে সেবাই বলি বা আরও অন্যান্য খাতই বলি, এই যে চাহিদাটা আমাদের তৈরি হচ্ছে আমাদের সমাজে প্রতিনিয়ত, প্রতিদিন বা প্রতিক্ষণ, এই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো, আমাদের সরকার, আমাদের বেসরকারি খাত বা বাংলাদেশেরই টেকনোলজিক্যাল প্রতিষ্ঠান, এগুলো আসলে কতটা প্রস্তুত, কতটা পারছে আপনার দৃষ্টিতে? আমি বলবো যে এইখানে আসলে আমরা শিখছি এবং প্রস্তুতির ব্যাপারে যেটা যদি বলি সেক্ষেত্রে বলবো যে আমরা আসলে সফটওয়্যার পার্টে আমরা আসলে ফুললি অ্যালাইন আছি ইন্টারন্যাশনাল ইনোভেশনের সাথে। যেটা বললাম যে আমাদের তো অলওয়েজ কম্পিট করতে হয় ওই ইউজার এক্সপিরিয়েন্সের সাথে, যেটা আমাদের ইউজাররা পায়। তো ওই এক্সপিরিয়েন্সটা দিতে গেলে আমাদেরকে আসলে ওই ইনোভেশনটা অন রেখেই আমাদের সফটওয়্যারটা ডিজাইন করতে হয়। যেমন যদি আমি বলি কথা একটা এক্সাম্পল দিই, যে আমরা এখন কাজ করছি মাইক্রো ফাইন্যান্স নিয়ে। সো আমাদের যে মাইক্রো ফাইন্যান্স সলিউশন, এটা হচ্ছে যে এই যে সমবায়গুলো ইউজ করবে, তো কাকে লোন দিবে কাকে লোন দিবে না। সো ওইখানে মেশিন লার্নিংটা ওইখানে কিভাবে আছে, যে এইটা সিস্টেমটা কিভাবে ইন্টেলিজেন্স আপনি একটা শব্দ বলছেন মেশিন লার্নিং। হোয়াট ইজ মেশিন লার্নিং? ইট ইজ নিউ ওয়ার্ড টু মি। ওকে, সো মেশিন লার্নিং হচ্ছে যে আমরা যে সমস্ত ক্ষেত্রে টেকনোলজি যেগুলো দেখে এসেছি, কথা আগে আমরা দেখেছি ক্যালকুলেটর, আমরা কিছু একটা বললে 2+2 বললে 2+2 ও 4 বলে দিতে পারে। হ্যাঁ, ও যে বিকজ ওকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই ইনস্ট্রাকশনটা অনুযায়ী ওই ডিভাইসটা কাজ করতে পারে। কিন্তু এখন যে সমস্ত স্মার্ট ডিভাইস রয়েছে, এই স্মার্ট ডিভাইসগুলো আমার সাথে যখন ইন্টারাকশন করে, আমি যে ইনপুট দেই, এই ইনপুট দেখে আসলে ও লার্ন করে পরবর্তী রেজাল্টটা সেভাবে প্রিপেয়ার করে। যেমন সবচেয়ে বেশি ইউজ করি আমরা মেশিন লার্নিংয়ে, আমরা ডে টু ডে লাইফে হচ্ছে আমরা যখন গুগলে কোনো একটা সার্চ দিই। সো আপনারা খেয়াল করছেন যে আমি যখন দুইটা ওয়ার্ড লিখবো, অনেক সময় আমি প্রশ্নটা ঠিকমতো লিখতেই পারছি না। আমি হয়তো যে প্রশ্নটা আমার মনের মধ্যে আছে, আমি প্রশ্নটা ঠিকমতো গুগলকে বলতে পারছি না, বাট গুগল প্রশ্নটা আমার সামনে নিয়ে চলে আসতেছে। সো গুগল কী করে জানলো আমি কি বলতে চাই? সো গুগল আসলে আমার সার্চ প্যাটার্ন, আমি কি সার্চ দেই বা এর আগে আমি কিভাবে সার্চ করেছি সেটা দেখে বুঝতে পেরেছে যে আমি একটা ওয়ার্ড লিখেছি, আমি আসলে কি সার্চ করতে পারি। তো এই যে এটা এই মডেলটা সেটা সে রিড করে ফেলছে, সেটা সে তার কাছে ওই মডেলটা তার কাছে প্রিপেয়ার্ড করা আছে। এই যে বিকজ সে যে মেশিনটা দিয়ে রেজাল্টটা দিচ্ছে আমাকে, সেই মেশিনটা অলরেডি লার্ন করে ফেলছে আমার বিহেভিয়ার, আমার সার্চ বিহেভিয়ার। এটাই হচ্ছে মেশিন লার্নিং। সো এইটা গুগলের ক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় ফিল করি না, যেহেতু আমি সার্চ করে রেজাল্টটা পেয়ে গেলাম। কিন্তু কথা ধরেন আমাদের দেশের জন্য যদি চিন্তা করি যে আমাদের ইনোভেশনটা কোথায়, মানে এইটাকে আমি কিভাবে আমার বাংলাদেশের প্রবলেম সলভ করব। ড্রাইভারলেস কার আমার প্রবলেম না, ড্রাইভারলেস কার বাংলাদেশের জন্য, বাংলাদেশ এখনও আসলে প্রিপেয়ার্ড না ড্রাইভারলেস কারের জন্য। সো তাহলে আমি আসলে মেশিন লার্নিংটা কোথায় ইউজ করব? আমার জন্য ভালো ইউজ হচ্ছে ধরেন আমাদের অনেক মানুষ যারা আমাদের আমরা আসলে প্রচুর আমাদের রেমিটেন্সের একটা বড় একটা জায়গা হচ্ছে যে আমাদের যারা ফরেন ওয়ার্কার, হ্যাঁ, আমাদের যারা ওয়ার্কার দেশের বাইরে যায়। সো এইখানে দেখেন যে আমাদের যে সমস্ত মানুষ দেশের বাইরে যাচ্ছে, এখানে অনেক রকম তারা ম্যানিপুলেশনের শিকার হয়। সো এইখানে খুব ভালো একটা ইন্টেলিজেন্স সিস্টেম ডিজাইন করা যেতে পারে, যে দেশের বাইরে যাবে তার যে পার্টিকুলার কোয়ালিটি আছে এবং সে আসলে ওই কোয়ালিটি দিয়ে তার জন্য রাইট ম্যাচিং অপরচুনিটি কোথায়, সে ওই দেশে গেলে আসলে কী টাইপের কাজ পাবে, তার যে কাজ আছে সেই কাজ আসলে ওখানে আছে কিনা, থাকলে আসলে তাকে আসলে ম্যাচ করে তাকে শর্টলিস্ট করে ওই কান্ট্রি সিলেক্ট করে দেওয়া। এবং
ওই ওপেনিংগুলো ওইখানে আসলে তাহলে যেটা হয় যে মাঝখানে যে এত মিডিলম্যানগুলো আছে, যে মিডিলম্যানগুলো আসলে ম্যানিপুলেশন করে, ইনফরমেশন ম্যানিপুলেশন করে, তাদেরকে বিভিন্নভাবে ঠকিয়ে ফেলে এবং তারা আসলে সর্বশান্ত হয়ে যায়। তারা আসলে তো এই পার্টগুলো কিন্তু টাকা নষ্ট হয়ে যায়, টাকা নষ্ট হয়ে যায়, বেহাত সময় নষ্ট হয়, হ্যাঁ, ওখানে গিয়ে বিপদে পড়ে, ওখানে গিয়েও দেখা যাচ্ছে যে যেখান থেকে যেটা শুনে গিয়েছিল ওখানে সেটা না। সো আমার এখানে রয়েছে আমার হিউম্যান রিসোর্স, এবং মাঝখানে আমি যদি একটা সিস্টেম ডিজাইন করতে পারি বেসড অন আমাদের যে সমস্ত মানুষ অলরেডি আগে গিয়েছে তাদের ডেটা নিয়ে, ডেটা ডিফেন আমি যদি একটা সলিউশন ডিজাইন করে দিতে পারি যে সিস্টেমটা মোর অ্যাকুরেট রেজাল্ট দিবে, যে তার স্কিল এবং এখন যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ড অনুযায়ী সে কোথায় যাবে এবং আসলে আপকামিং ডিমান্ডটা কী প্রেডিক্ট করে দিবে। সো কথায় কথা কাতারে ওয়ার্ল্ড কাপ হবে, তো কাতারে হয়তো এই ওয়ার্ল্ড কাপ রিলেটেড অনেক মানুষ লাগবে। সো তাদের আসলে কী টাইপের স্কিল লাগবে, কাতারের সাথে বাংলাদেশের ভালো রিলেশনশিপ আছে, বাংলাদেশ থেকে অনেক মানুষ কাতারে কাজ করে। সো এই যে ওই সিস্টেমটা কিন্তু আসলে হেল্প করতে পারে টু প্রেডিক্ট যে এই টাইমে এই জনবলের ডিমান্ড তৈরি হচ্ছে ওয়ার্ল্ডের এই জায়গায়, এবং আমার জনগণ এখানে আছে এবং তারা হ্যাপি আছে এবং এই কোয়ালিটি মানুষ দরকার, তাহলে আমাদের মানুষরাও আসলে ওইভাবে ট্রেন্ড হতে পারে। সো এরকম একটা সলিউশন যদি আমরা ডিজাইন করতে পারি যেটা দিয়ে আসলে আমার দেশের একটা প্রবলেম সলভ হবে থ্রু মেশিন লার্নিং। আবার এই যে ফিনটেক সলিউশন যেটা আমি বলতেছি, যে মাইক্রোফাইন্যান্সেও অনেক রকম ঝামেলা হয়, যে দেখেন লোন নিলে লোন দেয় না। সো ওখানে অনেক যে ইনফরমেশনগুলো যে এই অনেক ম্যানুয়াল ইন্টারভেনশনের কারণে অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সো ওইটাও আসলে যেটা হয় যে আমি যদি ওখানেও সলিউশনগুলো আসলে বেসড অন মেশিন লার্নিং হয়ে যাচ্ছে, কারণ আমাদের সলিউশনে আমরা এখন মেশিন লার্নিং নিয়ে আসতেছি, যাতে করে যে মানুষটা লোন নিচ্ছে তার যে প্যাটার্ন অফ তার যে ডেটা, তার যে প্যাটার্ন অফ ডিপোজিট এবং তার যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, সে আসলে লোনটা কতটুকু ফেরত দিতে পারবে কি পারবে না। সো এটা মেশিন প্রেডিক্ট করে একটা রেজাল্ট দিয়ে দিবে। বেসড অন দ্যাট ওই যে সমবায় সমিতি লোনটা দিবে সে ডিসিশন নেবে লোনটা দিবে কি দিবে না। তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, যেটা আসলে অনেক সময় আগে ঠিক মতো কাজ করতো না ম্যানুয়াল ইন্টারভেনশনের কারণে। এখানে মেশিন লার্নিং হেল্প করতেছে। আবার একইভাবে ধরেন আমরা সলিউশন ডিজাইন করছি হচ্ছে আমরা একটা সলিউশনের কাজ করছি এখন হচ্ছে এই বিভিন্ন স্ট্রাকচারের মেনটেন্যান্স, কথায় কথা সাইলো, হ্যাঁ, এটা আমরা ডিজাইন করছি এই আম্বুজা হোলসিমের জন্য। সো ওরা বিভিন্ন রকম স্ট্রাকচারের মেনটেন্যান্সের জন্য ওরা একটা সলিউশন বানাচ্ছে। এখন আমি যদি স্ট্রাকচার একটা ছবি নেই, ওই ছবিটা আসলে ডিকটেক্ট করবে ওখানে আসলে কোনো প্রবলেম আছে কিনা। এটা হচ্ছে মেশিন লার্নিংয়ের আরেকটা পার্ট হচ্ছে ধরেন এই ইমেজ প্রসেসিং। এখানে ইমেজ প্রসেসিং করে দেখবে, বিকজ ওর কাছে ট্রেন্ড আছে যে একটা ভালো স্ট্রাকচারের ছবি কেমন আছে সেটা মেশিন জানে, এবং একটা ফল্টি স্ট্রাকচার কেমন সেটাও বুঝতে ফেলতে পারবে। ও আসলে এই প্যাটার্নগুলো ম্যাচ করে বলে দেয় যে আসলে এখানে প্রবলেম আছে। সো এখানে মানুষের ইন্টারভেনশনটা কম লাগতেছে, থ্রু মেশিন গাইড করতেছে নেক্সট প্রসেসটা কী হবে। এটাই হচ্ছে মেশিন লার্নিং। ওকে, মেশিন লার্নিং যেমন অত্যন্ত কি বলা যায় সফিস্টিকেটেড বা হাইটেকের বিষয়, আবার তো একটা সমস্যাও হতে পারে, এতে তো মানুষের শ্রমের আর প্রয়োজন নাও হতে পারে, আর যেটা অন্য বিষয়, সেটা হয়তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিষয়, সেই বিষয়ে হয়তো আমরা একটা আলোচনা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত চমৎকার একটা বিষয় আমাদের সামনে অত্যন্ত সহজ করে তুলে ধরেছেন। আমরা আসবো আবারও আপনার কাছে। আমি একটু ইশরাত মাহবুবের কাছে আরেকবার আসি। আমাদের কাছে রবিউল ইসলাম সফটওয়্যারের কথা বলছিলেন, আপনার কাছে কথা আমরা শুনছি, হার্ডওয়্যারের কথা আমরা শুনছি। একটু ছোট্ট করে জানতে চাই এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মিক্সচাপটা কিভাবে হয়, এটা আপনারা কিভাবে এই দুটাকে সমন্বিত করে আপনারা কাজ করেন? দিন শেষে তো দুটোরই লক্ষ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়া, তাই না, মানুষের জীবনকে সহজ করা। তো আপনারা আসলে এটাকে কিভাবে কাজ করেন? তারপরে আপনাকে বাংলাদেশ বিষয়ে কিছু প্রশ্ন করব, একটু ছোট্ট করে যদি এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করেন। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আপনি একটা কথা বললেন যে মানুষের জীবনকে সহজ করা, এটা সফটওয়্যারের সবচেয়ে বড় দিক আসলে, যে মানুষের জীবনকে সহজ করা। আমি যদি আমার কাজের রেসপন্সিবিলিটি থেকে একটা এক্সাম্পল দেই, আমি যেহেতু আমার কোম্পানি অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে, আমি যে প্রোডাক্টের সাথে রেসপন্সিবল, যেটার সাথে জড়িত, সেটা হলো হাই ফ্রিকোয়েন্সি সুইচ নিয়ে কাজ করি, যেটা মোবাইলে ইউজ করা হয়। তো আমার সেই প্রোডাক্টগুলা আমার হাই ফ্রিকোয়েন্সিতে মেজারমেন্ট করতে হয়। আমাদের নিজস্ব একটা ল্যাব আছে, ওই ল্যাবে আমরা দেখা গেল যে দিনের অনেকটা সময় ধরে আমাদের এটা টেস্ট করতে হয়, আমরা মেজার করি আমাদের যে কাস্টমাররা আছে তাদের উপর বেস করে কি ধরনের করা লাগে। তো সেই মেজারমেন্ট প্রসেসটা, এই হাই ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট প্রসেসটা বেসিক্যালি অনেক লং, অনেক ধরনের ডিভাইস থাকে, সেই ডিভাইসের বিভিন্ন রকম সেটআপ থাকে, এক একটা প্রোডাক্টের জন্য স্পেসিফিক সেটআপ থাকে। তো আমরা যেটা করি, আমরা
আমাদের পুরা যেই সেটআপ সিস্টেমটা, আমাদের মেজারমেন্ট সেটআপ সিস্টেমটা, সেটা আমরা সফটওয়্যারের মাধ্যমে অটোমেটেড করে ফেলি। যেহেতু আমরা জানি এই স্পেসিফিক প্রোডাক্টটা এই ডিভাইসে এই ধরনের সেটআপে আমি মেজার করব, তো আমার দেখা গেল ওই প্রোডাক্টগুলোর জন্য এই টোটাল সিস্টেমটাকে আমি সফটওয়্যার দিয়ে অটোমেটেড করে ফেলি। যে কাজটা হয়তো আমার ৮ ঘন্টার কাজ ফর এক্সাম্পল, সেটা আমি আসলে আধা ঘন্টাতেও করে ফেলতে পারি। তার মানে এই সফটওয়্যারের কারণে, এই সফটওয়্যার হার্ডওয়্যারের এই ইন্টিগ্রেশনের কারণে দেখা গেল আমাদের প্রোডাক্টিভিটি কি পরিমাণ বেড়ে যাচ্ছে। আমি তার মানে কি আমি কত গুণ বেশি কাজ করতে পারি। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে সফটওয়্যার হলো এমন একটা অধ্যায় এখন আমাদের সভ্যতার, যে এটা এখন প্রতিটা সেগমেন্টে এটা প্রয়োজনীয়তা আছে। সফটওয়্যার ছাড়া আসলে এখন হার্ডওয়্যার আর সফটওয়্যারের ইন্টিগ্রেশন অলমোস্ট প্রত্যেকটা ডিভাইসে, প্রত্যেকটা প্রোডাক্টে চলে আসছে, এভরিওয়্যার, সবখানে। তো আমি আমার লাইফ থেকে বলতেছি যে ইট মেড মাই লাইফ ভেরি ইজি। সো এটা একটা ভালো দিক সফটওয়্যারের, সত্যি তাই। আর এটা শুধুমাত্র আসলে আমার কাজে না, আমি শুধু স্পেসিফিক ভাবে আমার কাজ বললাম, কিন্তু আমি জানি এটা যে যার কর্মক্ষেত্রে সফটওয়্যার দিয়ে অনেকভাবে পুরো ব্যাপারটা একটা ইজিয়ার প্রসেস মধ্যে দিয়ে চলে যায়। একটু একটু জানতে চাই, আপনি যে কাজগুলো করছেন, নিশ্চয়ই এটা উন্নত বিশ্বের হাইটেক ফ্যাক্টরি কাজ, যে কাজগুলো সেখানে হচ্ছে। আমরা পূর্ব এশিয়ার কিছু দেশের কথা বললাম, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, সেই দেশগুলোতে হয়তো এই কাজগুলো হয়। আপনার জানার মতে কি বাংলাদেশে এই ধরনের ফ্যাক্টরি বা এই ধরনের যে ধরনের কাজ আপনি করেন, সেই ধরনের কাজের কোনো ধরনের কোনো অংশ কি বাংলাদেশে এই ধরনের কাজ হচ্ছে বলে আপনার জানা আছে? না, আমরা আমরা বাং- বাংলাদেশে আমরা বাংলাদেশে ওয়ালটনের কথা জানি, একটা হাইটেক কোম্পানি। তারা হয়তো ইনোভেশন করছেন, সাথে হয়তো কিছু অ্যাসেম্বল করে তাদের হয়তো প্রযুক্তি পণ্য তৈরি করছেন। নিশ্চয়ই বাংলাদেশে তো আমি বলছি না যে, যদিও বাংলাদেশে এখন গাড়িও তৈরি হচ্ছে, একটা কোম্পানি গাড়ি করছে আপনার চিটাগংয়ে, সেই কথাও আমরা জানি। কিন্তু একেবারে স্বতন্ত্র কোম্পানি হিসেবে এই ধরনের প্রযুক্তি না, পণ্য। স্বতন্ত্র কোম্পানি হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত কিছু গড়ে ওঠে নাই। কিন্তু অবশ্যই আমার বিশ্বাস এটা লটস অফ অপরচুনিটি আমাদের আছে। জাস্ট আমাদেরকে এটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। যেহেতু ওয়ালটনের কথা বললেন যে না, না, আহ, যেহেতু আমাদের শ্রমের একটা ব্যাপার আছে, কারণ আমাদের শ্রমের মূল্য খুব কম। কিন্তু আবার তো এই ধরনের প্রযুক্তি প্রতিষ্ঠান চালাতে হলে তো আমাদের একেবারে দক্ষ জনবল দরকার, একটা প্রযুক্তিতে দক্ষ জনবল দরকার। সেটা কি বাংলাদেশে হচ্ছে? একটু জানতে চাই, আপনি যেখানে কাজ করছেন, আপনি কি একমাত্র বাংলাদেশি নাকি আরো বাংলাদেশি কাজ করছেন আপনার মতো সেক্টরে? আমার কোম্পানিতে আমরা অনেক বাংলাদেশি এই মুহূর্তে আছি। আমরা যারা ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স থেকে পাশ করেছে, আমার জানা মতে আমি অনেককেই চিনি। এবং ওনারা সবাই তো মোস্ট অফ দ্য টাইম ব্যাচেলর বাংলাদেশ থেকে করে আসছে। তো দক্ষ জনবল আমার বিশ্বাস বাংলাদেশের আছে। টেকনিক্যাল সেক্টরে বাংলাদেশের প্রচুর আছে, হয়তো আমরা মোটিভেশনটা দিতে পারতেছি না, যে কারণে সবাই বিদেশমুখী হয়ে আমরা বাংলাদেশে ব্যাক করতে পারতেছি না। কিন্তু আমার ধারণা আমাদের যদি এরকম একটা প্ল্যাটফর্ম থাকে, গভর্নমেন্ট যদি এরকম পলিসি মেকিং থেকে শুরু করে এই ইন্ডাস্ট্রিটা করার জন্য আসলে গভর্নমেন্ট থেকে অনেক ইনিশিয়েটিভ লাগবে, পলিসি মেকিং লাগবে, হয়তো বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে, ওদেরকে হয়তো সাবসিডি দিতে হবে প্রথমে একটা পর্যায়ে পৌঁছানোর জন্য, ট্যাক্স নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু এটা যদি স্ট্যাবলিশ হয়ে যায়, আমার বিশ্বাস বাইরে থেকে প্রচুর মানুষ চলে আসবে। আমি পার্সোনালি অনেককে জানি যারা বাংলাদেশে আসলে ফেরত যেতে চায়, জাস্ট হয়তো ওনারা অপরচুনিটি ওনারা ম্যাচ করতে পারে এরকম একটা অপরচুনিটি খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। কিন্তু আমরা যদি এরকম ইন্ডাস্ট্রি গুলা বাংলাদেশে আস্তে আস্তে দাঁড় করে দিতে পারি, আমার ধারণা অনেকে চলে আসবে। অনেকে এবং এবং জাস্ট ওয়েট করতেছে এরকম তখন অপরচুনিটির জন্য, তখন হয়তো যেটা আমরা দুঃখজনক ভাবে অর্থনীতিতে হয়তো একটা বড় ধরনের অবদান রাখারও সুযোগ তৈরি হবে। আমরা একটু আপনার কাছে আবারও অবশ্যই। আসবো। আমি একটু এস এম রবিউল ইসলামের কাছে আরেকবার আসি। রবিউল ইসলাম, আপনি খুব চমৎকারভাবে অনেকগুলো বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আপনি আগের অংশে মেশিন লার্নিং সম্পর্কে আমাদের সামনে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। একটু জানতে চাই যে আসলে যেভাবে আমরা এগোচ্ছি, যেভাবে আমরা সামনের দিকে যাচ্ছি, এবং যেভাবে আমরা বিভিন্ন ধরনের চাহিদার সম্মুখীন হচ্ছি ডে বাই ডে, এই চাহিদাটা এই চাহিদাটা পূরণ করার জন্য কি যথেষ্ট জনবল আমাদের আছে? এবং যেমনটা ইশরাত মাহবুব বলছিলেন যে অনেকেই বিদেশ থেকে আসতে চান কাজ করার জন্য, বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, বাংলাদেশের সফটওয়্যার বিকাশের জন্য বিদেশ থেকে কি
বিদেশ থেকে কেউ কি আসছেন এখানে ইনোভেটিভ কিছু করার জন্য, এমন এমন কোনো উদাহরণ আছে কি? আমার তো মনে হয় অনেকেই আসছেন বাংলাদেশে ব্যাক করছেন, যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য আসলে দেশ বিদেশ মোটামুটি মোরালেস কাছাকাছি। কারণ আসলে মানে আপুদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের একটা স্ট্রাকচার দরকার হয়, Factory একটা দরকার সাপ্লাই হয়। চেইন দরকার হয়, Right. ফুল একটা প্রসেস দরকার হয়। সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু আমি যেটা বললাম যে আমরা যেটা লিখছি সেটা এখন ইন্টারনেটে যাচ্ছে। সো ইন্টারনেটে আমি যখন সফটওয়্যার কাজ করতেছি সেটা তখন আমাদের দেশের অনেক সফটওয়্যার কোম্পানি যারা এন্টারপ্রেনার তারা কিন্তু বিদেশ থেকেই শুরুটা করছে। আমি অনেককেই চিনি যারা শুরুটা করছে বিদেশ থেকে শুরু করে তারা বিদেশি অনেক বিজনেসকে বাংলাদেশে নিয়ে এসেছে, তারপরে আস্তে আস্তে তারাও বাংলাদেশে মুভ করছে অথবা তারা যাওয়া আসার মধ্যে আছে। আমার একটা ছেলের কথা মনে হচ্ছে, উনি খুব কম বয়সে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যিনি পাঠাও করেছিলেন, পাঠাও রাইট। উনি আমেরিকাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, পুরো নামটা মনে হচ্ছে ফাহিম কি যেন নাম, যাই হোক উনি 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 তো আমেরিকা থেকেই প্রযুক্তিতে শিক্ষা নিয়ে এসে বাংলাদেশে রাইট, মানে এরকম পাঠাও আসলে করেছিলেন। আরো মানে অনেকেই আছে যারা হয়তো ওই মানে বেঁচে আছে জন্য আমরা তাদের নাম জানি না, বা নাম জানলেও হয়তো তারা মানে পাঠার মতো ওই রকম প্রতিষ্ঠান করতে পারেনি, বাট অনেকেই রয়েছেন যারা এই বাইরে মানে বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন। আর আমি যদি বলবো যে আমাদের এই কারেন্ট আমাদের যে লিমিটেশনটা আছে, এই লিমিটেশনটা আসলে আপুর সাথে অনেকটুকু রিলেটেড, যে আমরা যখন সফটওয়্যারটা এখন লিখছি, এখন সফটওয়্যার আর স্বতন্ত্র একটা সফটওয়্যার না, আর সফটওয়্যার শুধুমাত্র কম্পিউটারে চলবে এই সফটওয়্যারই না, সফটওয়্যার আসলে এখন সব ডিভাইসে চলে গেছে। সো আমাদের ওই ডিভাইসের জায়গা থেকে আমরা কিছু পিছিয়ে আছি। যেমন ধরেন আমরা একটা সফটওয়্যারে কাজ করলাম, এই যে এই ঘড়িটার জন্য, এই স্মার্ট ওয়াচটার জন্য আমরা একটা সফটওয়্যার লিখেছি। So, আমরা যে প্রবলেমটা পড়তেছিলাম যে আমরা সফটওয়্যারটা লেখার পরে আমরা টেস্ট করতে পারতেছিলাম না, বিকজ এই ওয়াচটা আমাদের কাছে নেই। পরে এই ওয়াচটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করে আনতে আনতে 1.5-2 মাস চলে গেল, কাস্টমস আটকালো, এটা করলো সেটা করলো। এরপরে আমাদের যে কমিটমেন্টটা ছিল যে যখন আমরা এটা মার্কেটে নিয়ে আসবো সেটা আমরা ফেল করে ফাইনালি এটা আমরা মার্কেটে যেতে পেরেছি, কিন্তু আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে বিকজ এই হার্ডওয়্যারটা এখানে নেই। সো যে সমস্ত এই যে এমবেডেড সফটওয়্যার আমরা লেখার চেষ্টা করতেছি, যেটা আইওটি, যে আমি ডিরেক্ট ডিভাইসের সাথে কানেক্ট হবে এবং ডিভাইসকে পার্টিকুলার একটা ইনস্ট্রাকশন দিবে, ইদার ডিভাইস থেকে ডেটা নিবে অথবা ডিভাইসে কিছু দিবে। সো ওই সমস্ত সফটওয়্যারগুলো আমরা ঠিকমতো লিখতে পারছি না, কারণ আমার সাইড ইন্ডাস্ট্রি হার্ডওয়্যারটা নেই। তখন আমি অনেকটুকু সফটওয়্যার লিখছি, আমি ডিভাইসের জন্য ওয়েট করছি, বা আমি সফটওয়্যারটা লিখে বাইরে কোথাও পাঠাচ্ছি, তারা ডিভাইসে টেস্ট করতেছে, ডিভাইসে টেস্ট করে তারা কোনো একটা প্রবলেম পাচ্ছে তখন আমাদেরকে দিচ্ছে। এই ফুল প্রসেসটাতে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিটা না থাকার কারণে। সো এখন আমি যেটা বললাম যে সফটওয়্যারটা এখন শুধু এমন না শুধুমাত্র কম্পিউটারের জন্য লেখা হচ্ছে, কম্পিউটার চলে আসতেছে, কিন্তু যে সমস্ত ডিভাইস স্পেসিফিক সফটওয়্যার মার্কেটটা আছে সেই মার্কেটটা আমরা ধরতে পারছি না, এবং সেই মার্কেটটা ধরতে না পারার কারণে কিছু কাজ আসলে আমাদের যে অপরচুনিটি মিস হয়ে যাচ্ছে। সো আপুর কাছে আপনার মাধ্যমে আমার একটা কোশ্চেন থাকবে যে এই যে জার্মানিতে কথা জার্মানিতে আমি একবার একটা স্টার্টআপ ইভেন্টে গিয়েছিলাম, ওখানে দেখেছি যে তারা ওই স্টার্টআপ সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা অন্তত বাংলাদেশের ওই ব্র্যান্ডিংটা নেই, বাংলাদেশে তেমন ব্র্যান্ডিং নেই, বাংলাদেশকে তারা খুব একটা চিনেও না। সো বাংলাদেশের ব্র্যান্ডিংটা আমরা কীভাবে জার্মানিতে করতে পারি, যাতে করে জার্মানিরা ওরা হার্ডওয়্যারে অনেক অ্যাডভান্স, হার্ডওয়্যারের কাজটা ওখানে বসেই করুক, অন্তত ওদেরও তো অনেক সফটওয়্যার দরকার হয়, ওদের নিজস্ব প্রসেস অটোমেশনের সফটওয়্যার দরকার হয়, ওই সমস্ত কাজ কি বাংলাদেশে করার অপরচুনিটি আছে কিনা? সফটওয়্যার পার্টটা বাংলাদেশে হতে পারে, যেহেতু বাংলাদেশে ওই কাজগুলোকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি। ঈশ্বর বাবু, আপনি প্রশ্নের উত্তর দিতে চান কিনা, যদি একটু আপনার কাছে শোনা যায়। আমি জানি না এটার উত্তর দিতে পারবো কিনা, বাট আমার কাছে জিনিসটা খুব এটা একটা সত্যি কথা। এই বিশাল সফটওয়্যার পার্ক কিন্তু অলরেডি ইন্ডিয়াতে চলে গেছে। আচ্ছা, বিশাল অনেক বড় বড় কোম্পানির জাস্ট সফটওয়্যার হাবটা দেখা গেল ইন্ডিয়াতে আছে। আচ্ছা। এবং যদি ইন্ডিয়া পর্যন্ত এটা আসতে পারে এবং সমস্ত বড় বড় কোম্পানির কাছে ইনফরমেশনটা চলে যায় যে হ্যাঁ ইন্ডিয়ান ওরা এটা করতে ক্যাপেবল, তাহলে আসলে এটা নিয়ে আমাদের একটু আসলে থরলি চিন্তা করতে হবে যে এই ব্র্যান্ডিংটা আমরা বাংলাদেশ পর্যন্ত কিভাবে আনবো। কারণ ইন্ডিয়া বাংলাদেশ এটা তো এটা না পারার কিছু নাই আমার হিসাবে। চিন্তার একটা খোরাক যে এটা আসলে কিভাবে সম্ভব। যদি মেড ইন ইন্ডিয়া হতে পারে সেটা ডেফিনেটলি মেড ইন বাংলাদেশ হতেই পারে, বাংলাদেশ হতেই পারে, বাংলাদেশ হতেই পারে। ঈশ্বর বাবু, আপনার কাছে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, একটু 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 ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আপনি যে জায়গায় পৌঁছেছেন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোম্পানিতে কাজ করছেন জার্মানির মতো একটা দেশে, এটা নিশ্চয়ই আপনার জন্য অ্যাচিভমেন্ট, আমাদের জন্য গর্বের বিষয়। একটু জানতে চাই যে এই ধরনের ইন্ডাস্ট্রি, আপনি বলছেন অনেক বাঙালি আপনাদের সাথেও কাজ করছে, আপনাদের ওই দেশেও আছে, অনেকে তো আসলে এই ধরনের ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়,
আপনি আপনি বুয়েট থেকে গিয়েছেন, আপনি আর্কিটেকচারে পড়াশোনা করেছেন, আপনি বলেছেন আমাদেরকে আর কি। যারা আসলে আপনার পথ অনুসরণ করতে চায় বা নিজেকে আসলে হয়তো এভাবে টেকনোলজিতে নিজেকে সমৃদ্ধ করতে চায় বিভিন্ন ধরনের চাকরিতে মাধ্যমে, তারা আসলে কি করতে পারে? আহ, যেহেতু বাংলাদেশ থেকে অলরেডি প্রচুর স্টুডেন্টরা আসতেছে এখানে উচ্চশিক্ষার জন্য, যারা ইলেকট্রিক্যাল সাইডে আছে তাদের আসলে এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে যদি এরকম মাইন্ডসেট থাকে, তাহলে আসলে তাদের নিজস্ব একটু রিসার্চ করা লাগবে যে এই ইন্ডাস্ট্রিটাই তো একটা হিউজ, এটার অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে, অনেক ধরনের সাইটস আছে, ও আসলে কোনটার সাথে ও রিলেট করতে পারে। আর এখানে যেহেতু জার্মানিতে যেটা বললাম যে খুব বড় একটা অপরচুনিটি দেয়, আমরা স্টুডেন্ট অবস্থায় ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারি, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারি, এবং তখনই কিন্তু লিঙ্কটা তৈরি হয়ে যায়। এবং আমি এরকম অনেক অনেক স্টুডেন্ট, এছাড়াও অনেক স্টুডেন্টকে দেখি যে ইন্ডিয়া থেকে, ইভেন বাংলাদেশ থেকে, ওরা কিন্তু অলরেডি এটা নিয়ে এফোর্ট দেওয়া শুরু করছে, যে স্টুডেন্ট অবস্থা থেকে যে যেই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, যে যে ধরনের কোম্পানিতে সে ভবিষ্যতে ক্যারিয়ার বিল্ড করতে চায়, অলরেডি সে ট্রাই করা শুরু করছে। তো নেটওয়ার্কিং এবং স্টুডেন্ট অবস্থা থেকেই অ্যাক্টিভলি সুযোগ খোঁজা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা আসলে ঠিক বাংলাদেশের মতো না যে আমি একদম পড়বো একদম পারফেক্ট একটা গ্রেড পাবো এন্ড দেন আমি চাকরি খুঁজবো, বা আমি খুব সহজে একটা ভালো চাকরি পাবো। অ্যাটলিস্ট এই দেশে এটা না, এই দেশে গ্রেডটা আসলে থাকা ভালো, কিন্তু গ্রেড ভালো খারাপ দিয়ে আমি অ্যাটলিস্ট আমার অভিজ্ঞতায় দেখে নেই, আসলে জাজ করা হয়, কে কিরকম স্কিল ডেভেলপ করতে পারে। তো স্কিল ডেভেলপমেন্টের সুযোগটা কিন্তু স্টুডেন্ট অবস্থা থেকে শুরু হয়ে যায়। ওকে। তো আসতে হবে, এসে আসলে খুব স্মার্টলি চোখ কান খোলা রাখতে হবে কোন ধরনের অপরচুনিটি কাছে সে যেতে পারবে, কোন অপরচুনিটি সে নিতে চায়। তাহলে খুব কঠিন না, খুব কঠিন হবে না কোনো ভালো প্রতিষ্ঠানে যোগদান করা। আমার বিশ্বাস আমি যদি পারি তাহলে সবাই পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে আপনি দিক নির্দেশনা আমাদের মাঝে তুলে ধরলেন। আমি একটু স্টুডিওতে আসি, এস এম রবিউল ইসলাম। রবিউল ইসলাম, এই যে যারা যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, সফটওয়্যারের হাইটেক বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, অর্থাৎ মেশিন লার্নিং থেকে শুরু করে আরও বিষয়কে নতুন করে তুলে ধরতে চান এবং প্রতিভার স্বাক্ষর রাখতে চান, তারা আসলে কিভাবে শুরু করবে বা তারা কিভাবে যাত্রাটা করবে? এটা কি পুরোটাই আপনার কম্পিউটারের ইঞ্জিনিয়ারিং মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে হবে, নাকি অন্য কোনো উপায় আছে? আচ্ছা, এটা খুব সুন্দর প্রশ্ন। সো যারা আসলে এখন এই প্রযুক্তি লাইনে বা প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, সবাইকে যে আসলে খুব একদম কম্পিউটার ইঞ্জিনিয়ারই হতে হবে আমার কাছে এরকম মনে হয় না। বিশেষ করে প্রযুক্তি এখন যেদিকে যাচ্ছে, আমার কম্পিউটার স্কিল থাকা ভালো বা থাকতে হবে কিছুটা, কিন্তু এই যে আমি যখন বলছি ডেটা সায়েন্স, বা আমি যখন অনেক ডেটা আছে, আমি ডেটা নিয়ে কাজ করব, সো আমি মেশিন লার্নিং বলি, এআই বলি, সবাই আসলে কাজ ডিল করে ডেটা নিয়ে। আমার যখন ডেটাটা হয়ে যায় বিগ ডেটা, সো ডেটার মধ্যে আসলে আমরা বিভিন্ন রকম মডেল তৈরি করে প্যাটার্ন খোঁজার চেষ্টা করা হয়, এবং এইখানে যে নলেজটা লাগে সেটা হচ্ছে ম্যাথ। এখানে আসলে মেন মডেলটা বা মেন যে লজিকগুলো, সেইগুলো হচ্ছে মোস্টলি হচ্ছে সব ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স। সো যারা আসলে ওই ম্যাথে এবং স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করেছে, তারাও আসলে কিছুটা প্রোগ্রামিং শিখে তারা এই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করতে পারে, এবং তাদের কন্ট্রিবিউট করলে ওই কন্ট্রিবিউশনটা আসলে তাদের কন্ট্রিবিউশনটা আসলে বেশি ইম্প্যাক্ট আরও ভালো ফেলবে আমার কাছে মনে হয়। আর আমাদের যে সমস্ত ছেলেরা বা যে সমস্ত মেয়েরা আমাদের গ্রাজুয়েট বের হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে বা কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে, যেটাই আমি বলি, সো আমার কাছে মনে হয় এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট ইন এ সেন্স যে আমরা যখন এই জবের জন্য এই ফ্রেশার নেই, তখন আমরা দেখি যে এখনকার ছেলেমেয়েরা আসলে অনেক কিছু জেনে আসতেছে, যেটা আমাদের সময় ভালোভাবেই পাচ্ছেন আর কি। ভালোভাবে পাচ্ছি। সো ওই জায়গা থেকে যে খুব বেশি চেঞ্জ করতে হবে তেমন না। অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি আপনি হয়তো সেই ছেলেপেলেদের পাচ্ছেন যারা এই সেক্টরে আসতে চান বা কাজ করতে চান। অসংখ্য ধন্যবাদ এস এম রবিউল ইসলাম, কো ফাউন্ডার অ্যান্ড এমডি এম্পেল ভিস্তা বাংলাদেশ। ধন্যবাদ জানাচ্ছি ইশরাত মাহবুব, RF অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, ইনফিনিয়ন টেকনোলজি, জার্মানি। আপনারা দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আনোয়ার সিমেন্ট মুক্তকণ্ঠ। আজ আমরা আলোচনা করছিলাম এই সময়ের প্রযুক্তি, হার্ডওয়্যার, সফটওয়্যার নিয়ে। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে এবং তখন আপনাদের সঙ্গ পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজন শেষ করছি। শুভরাত্রি।